আজকের ভিডিওটা মূলত একটা সমালোচনামূলক ভিডিও। তো আপনি ভিডিওটা দেখতে আপনাকে নিষেধ করব যদি আপনি আবেগ দিয়ে জাজ করেন। আবেগ বাদ দিয়ে যদি বিবেক দিয়ে জাজ করেন তাহলে ভিডিওটা দেখতে পারেন। তাছাড়া মনে হয় ভিডিওটা আপনার না দেখাই ভালো হবে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। ফেসবুকে কিংবা বিভিন্ন মাধ্যমে আমরা দেখতেছি যে এক ধরনের বক্তব্য যে আগেই ভালো ছিলাম। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা এই ধরনের বক্তব্য দেয় আগেই ভালো ছিলাম, এনারা ট্রুলি বক্তব্যটা দিচ্ছে। মানে এরকম না যে আমি টাকা খেয়ে একটা স্ট্যাটাস দিচ্ছি, বিষয়টা আমার এরকম মনে হয় নাই যে আগে ভালো ছিলাম, তারা আগে আসলেও ভালো ছিল, এই জন্যই তারা বলতেছে তারা আগে ভালো ছিল। তো আমি এটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম যে দুই ক্যাটাগরির মানুষ মেইনলি কথা বলতেছে যে আগে ভালো ছিলাম। একটা হচ্ছে আওয়ামী লীগ, তারা স্বাভাবিক, তারা আগেই ভালো ছিল, তারা লুটপাট করতো, দুর্নীতি করতো, নিপীড়ন করতো, এখন করতে পারতেছে না, বুক ফুলে ঘুরে বেড়াইতে এখন পারতেছে না, এখন আত্মগোপনে আছে, না হলে জেলে আছে, পরিবারগুলো সাফার করতেছে। এটা করারই ছিল, যেহেতু অপরাধ করছে, যারা জেলে আছে তার পরিবার সাফার করবে, এটা খুব একটা অ্যাবনর্মাল কিছু না। তো সেই অর্থে বলা যায় যে না, তারা তো আগে ভালো ছিল, তাদের ন্যারেটিভ ঠিক আছে, তাদের দিক থেকে ঠিক আছে, তারা আগে ভালো ছিল, এখন উল্টাপাল্টা কিছু করতে পারতেছে না, তাদের এখন ভালো না থাকা স্বাভাবিক। কিন্তু দুই নম্বর ক্যাটাগরির যে লোকজন আছে যারা বলতেছে আগেই ভালো ছিল, এটা আমার কাছে ইম্পর্টেন্ট, আর এটা আমাদের নজরে আসা উচিত, কিন্তু ওইভাবে আমাদের নজরে আসতেছে না। সেটা হচ্ছে একদম খেটে খাওয়া মানুষ, একদম দিনমজুর মানুষ, তাদের বক্তব্য দেখবেন যে তারা বলতেছে যে না, আমরা আগেই ভালো ছিলাম। না, বর্তমান আগেই ভালো ছিলাম, বর্তমান খারাপ আছে, পরবর্তীতে কি হবে তাও জানি না। তাদের এই আগেই ভালো ছিলাম এটা হচ্ছে একটা একটা কম্পারেটিভ একটা বক্তব্য, যে আমি আগের তুলনায় এখন আরও বেশি খারাপ আছি, এই তুলনামূলকভাবে তারা বলতেছে আগেই ভালো ছিলাম। তো মেইন রিজনটা কি? এটার মেইন রিজন হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাজারে যেয়ে দেখেন আপনি, বাজারে জিনিসপাতির এত দাম, বিশেষ করে আমরা খাদ্য সামগ্রীর কথা বলি না কেন, যে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপাতি আছে সেসবের এত দাম। এটা যদি আন্দোলনের আগে পরের হিসেবে তুলনা করি, আন্দোলনের আগে যে দামটা ছিল এখন তা বহুগুণ বেড়ে গেছে। বহুগুণ শব্দটা মনে হয় ইউজ করা ঠিক হবে না, দাম বেড়ে গেছে। এখন এই দাম বেড়ে যাওয়ার কারণে অনেকের এই লোয়ার মিডল ক্লাস থেকে বা তার নিচের যে বর্গ আছে তাদের জন্য কিন্তু এটা অ্যাফোর্ডেবলের বাইরে চলে গেছে। এমনিতেই তো করোনাকালীন সময় থেকে সব কিছুর দাম মোটামুটি 2 গুণের কাছাকাছি বেড়ে গেছে, ডলার রেট বেড়ে গেছে, তারপরে এই আওয়ামী লীগের লুটপাট তো আছে, মোটা দাগে এই করোনার পর থেকে এটা একটা বুমিং হয়ে গেছে। তারপরে আওয়ামী লীগ সরকার প্রায় 60,000 কোটি টাকার মতো ছাপাইছে, সেটা আবার ইনফ্লেশনকে আরও ট্রিগার করছে। তো সব মিলিয়ে সবগুলোর প্রভাব ছিল আর কি। তো বর্তমানে দেখা যাচ্ছে যে এটা আরও ট্রিগার করতেছিল, এই ট্রিগারটা আরও বেড়ে যাচ্ছে। তো যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট যখন ক্ষমতা নিল, তখন এই কুমিল্লা, ফেনী এই অঞ্চলে বেশ ভয়াবহ একটা বন্যা হয়েছিল। তো তারা তখন বললো যে না, এই অঞ্চলে ভয়াবহ বন্যা, আমাদের সাপ্লাই চেইনটা কোলাপস করছে, যে আমাদের ওই অঞ্চলে যে শাকসবজি ছিল, বা ধরেন যে ওই অঞ্চলে একটা বড় অঞ্চলে বন্যা হয়েছে, এটার প্রভাব তো সারা দেশেই পড়বে, যে তারপরে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। হ্যাঁ, এটা মেনে নেওয়ার মতো একটা যুক্তি বুঝলাম। অ্যাকচুয়ালি ডেটা নেই যে একদম ডেটা বেসড কথা বলবো, তো এটা মেনে নেওয়ার মতো মোটামুটি একটা লজিক আর কি, লজিক অনুযায়ী মেনে নিলাম। কিন্তু ট্রু ডেটা না যে আমি একটা ম্যাসাকার হয়েছে, একটা ডিজাস্টার হয়েছে, সেই ডিজাস্টারের লজিকে মেনে নিলাম। কিন্তু এখন কি? এখন আমি একদম প্রেজেন্ট টাইমের কথা বলতেছি। এখন কি? এখন তো কোনো এরকম ন্যাচারাল ডিজাস্টার চলতেছে না। তাহলে এখন আমার প্রাইস হাইকের মেইন ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? এখন একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে সিন্ডিকেট, মোস্ট প্রবলি এটাই মেইন রিজন। এই সিন্ডিকেট, আওয়ামী লীগের আমলেও সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙতে পারে নাই বলবো না, ভাঙে নাই কারণ তাদের নিজেদের স্বার্থে ভাঙেনি, কারণ আওয়ামী লীগ নিজেই ছিল সিন্ডিকেট। তারা নিজেরাই প্রাইস বাড়াইতো, প্রাইস হাইকে ভূমিকা রাখতো। যারা সরকারে আছে তারাই ব্যবসায়ী, তারাই ঠিক করবে, তারাই নীতি নির্ধারক, তারাই এমপি, তারাই আইন প্রণয়নকারী, সবই তারাই। তারা তো নিজের সাথে সাংঘর্ষিক কিছু করবে না, তো ওই জন্য তারা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। কিন্তু বর্তমান সরকারের তারা জুলাই অভ্যুত্থানের গণঅভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে এই ক্ষমতায় বসছে। তাদের সাথে তো এরকম কোনো সিন্ডিকেটের তো এরকম বোঝাপড়া থাকা উচিত নয়। এটা তো আপনি মরাল গ্রাউন্ড থেকে বলেন, ইথিক্যাল গ্রাউন্ড থেকেই তো নয়, আবার আইন কানুনের বিষয়ে তো ওরকম তাদের কোনো স্বার্থ নাই, বা দলীয় কোনো স্বার্থও নাই। তাহলে এখন কেন পারতেছে না? এই কোশ্চেনটা তো সবারই করা উচিত। আমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন আমি কি আগেই ভালো ছিলাম, আমি পার্সোনালি বলবো না, আমি আগে ভালো ছিলাম না। আগে আমার অনেক সেন্সরশিপ করে জীবনযাপন করতে হলো, অনেক কথা বলতে পারতাম না, অনেক আল্লাহ দিলে আমার আল্লাহর রহমতে আমার এই পেটের টানটা এখনও পড়ে নাই। যখন আমার ওই পেটের টানটা পড়বে তখন আমি এখন কম্প্যারিজন করতে হয়তো বাধ্য হবো যে না, আমি তো এই আন্দোলনে তো আমি গেছি, কিন্তু আমি আন্দোলনের যে উদ্দেশ্য নিয়ে গেছি, যে একজন শ্রমিক মানুষ যে উদ্দেশ্য নিয়ে আন্দোলনে গেছে,
যে তার সাথে যে বেইনসাফিগুলো হচ্ছে, বেইনসাফি কিন্তু মোটা দাগে তার ওই পেট চালানোটাই, যে পেট চালানোর ক্ষেত্রে যেন আমার কোনো বেইনসাফি না হয়। কিন্তু সে তো দেখতেছে না, উল্টা আগে যে জিনিস আপনার 60 টাকা কেজি খাওয়া লাগতো, এখন তাকে সেটা 80-90 টাকা কেজি খাওয়া লাগতেছে, 100 টাকা কেজি খাওয়া লাগতেছে। তার বেইনসাফি, তার কাছে যে ডেফিনেশন, আমার কাছে বেইনসাফির ডেফিনেশন হতে পারে আমার বাক স্বাধীনতা, আমার ফ্রিডম অফ স্পিচ, আমি এটা পাচ্ছি না। কিন্তু তার কাছে তার পেট চালানোটা, এটা তার মেইন, একদম তা ওটার উপর ডিপেন্ড করতেছে তিনি ভালো ছিল না খারাপ ছিল, এগুলো ডিপেন্ড করে। আমার তো এখন পেটের দায় আল্লাহর রহমতে নাই, আমি ভালো আছি, কাজে আমি এখন অনেক কিছু ভাবতেছি যে আগে ভালো ছিলাম না এখন ভালো ছিলাম, এগুলো অনেকগুলো ইন্ডিকেটরে ভাবতে পারতেছি। কিন্তু তার কথা কে ভাববে? তো তারা যদি বলে ওই আওয়ামী লীগ বললো আগে ভালো ছিলাম, এটা আমার কাছে ম্যাটার করে না। কিন্তু এই লোকের কথা তো আমার কাছে ম্যাটার করে, তার কথা তো আমাকে আমলে নিতে হবে। তারপরে আরও দেখেন, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আগস্ট মাসে শ্রমিকদের উপর গুলি চললো, গুলিতে শ্রমিক মারাও গেল। আমরা সবাই বলতেছি নয়া বাংলাদেশ, বাংলাদেশ 2.0, বাংলাদেশের নতুন স্বাধীনতা। এই বাংলাদেশে কেন পুলিশের গুলিতে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর গুলিতে, বাহিনীর গুলিতে কেন শ্রমিক মারা যাবে? এখন শ্রমিকের মধ্যে আরও অসন্তোষ আছে, যেমন অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে এই যে শ্রমিক রাস্তায় নামতেছে, কেন নামতেছে? আমরা তো একটু শ্রমিক রাস্তায় নামছে, যানজটে পড়লে তো আমরা বিরক্ত হয়ে যাই, আরে এই 2 দিন আগে একটা গণ অভ্যুত্থান হলো, আবার কিসের আন্দোলন? ওই শ্রমিকটা 3 মাসের বেতন না পেয়ে রাস্তায় নামছে ভাই। সে আপনি 3 মাসের বেতন না পেলে আপনি যে যানজটে বসে এরকম কথা বলতেছেন, তারপর দেখতে আপনি কি বলেন? তার কোনো মিডিয়া নাই, যে মিডিয়া তার কথা বলবে, শ্রমিকদের কোনো মিডিয়া নাই। এই যে দেখেন, ছাত্ররা তো বলতে গেলে একটা এলিট ক্লাস হয়ে গেছে এখন, স্টুডেন্টরা, বিশেষ করে ওই স্কুল কলেজের স্টুডেন্টরা, বিশেষ করে ভার্সিটির স্টুডেন্ট। অ্যান্ড ভার্সিটির স্টুডেন্টদের একটা মিডিয়া আছে, দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই সাংবাদিক সমিতি আছে। ভার্সিটিতে একটা চটথাপ্পড় মানে এই লেভেলের কিছু হলে সেটা জাতীয় শিরোনাম হয়ে যায়, কিন্তু একটা শ্রমিক গুলি খেয়ে জাতীয় শিরোনাম হতে অনেক টাইম লাগে। তাদেরকে ধামাচাপা দিয়ে রাখা যায়, কারণ তাদের মিডিয়া নাই, তাদের কথা বলবে এরকম কোনো প্ল্যাটফর্ম নাই তাদের। তো তাদের কথা ওইভাবে আসে না। নতুন বাংলাদেশে যখন শ্রমিকরা, স্টুডেন্টদের থেকে তো মনে হয় যে ওই শ্রমজীবী যে লোকজনগুলো আছে, পেশাজীবীর মানুষজন আছে, যারা অতিষ্ঠ হয়ে গেছিলো, আর আমি নিজের পেট চালাতে পারতেছি না, হাসিনাকে আমার গদি থেকে নামাতে হবে, তারা সেই স্পিরিট নিয়ে গেছে। জুলাই স্পিরিট ছিল তাদের, যে তাদের পেটের সাথে যে বেইনসাফি হচ্ছে সেটা যেন বন্ধ হয়। তো তারা তো সেই বেইনসাফি ওখানে এখনও দেখতেছে যে আরে এই সরকারকে আমরা আনলাম, কি হইলো? এই সরকার আমাকে মারতেছে, আমি আগে যে দামে জিনিসপত্র কিনতাম এখন তার চেয়ে বেশি দামে কেনা লাগতেছে। তাহলে আমরা কেন বলবো না যে আমি ওই শ্রেণীতে যদি বিলং করি, ওই শ্রেণী কেন বলবো না যে আমরা আগেই ভালো ছিলাম? এই কথা শুনলেই তো সরাসরি এখন তো আগের মতো ট্যাগিংয়ের রাজনীতি আছে, জাস্ট নামগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে শিবির ট্যাগ হতো, মানে আওয়ামী লীগ ট্যাগ হয়, ফ্যাসিবাদের দালাল ট্যাগ হয়। কেউ যদি বলে আগে ভালো ছিলাম, আরে হতো ফ্যাসিবাদের দালাল হতো, আওয়ামী লীগ, ওর সাথে আর কোনো কথাবার্তা নাই, ও শেষ, ওকে নাকচ করে দেওয়া গেছে। ওর কথা শুনে লাভ নেই, আগে নাকি ভালো ছিল বলে কি? কিন্তু কোন প্রেক্ষাপটে বলছে এটা তো বুঝতে হবে আপনার। এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি ওই যে মারতেছেন, তার কোনো অথরিটি, মানে তার কোনো মিডিয়া নাই, তার অথরিটি কোনো দায়ভার নিচ্ছে না, সে বেতন না পেয়ে রাস্তায় আসতেছে, রাস্তায় মারা যাচ্ছে। এগুলো দেখবে কে? এগুলোর কথা বলবে কে? তো এই যে তাদের জীবনে তাদেরই বেশি জীবন গেছে এই গণ অভ্যুত্থানে। তো তাদের মিডিয়া হয়ে কথা বলার মনে হয় যে আমার আপনারও দায়িত্ব। আমি ওই জন্যই চেষ্টা করলাম যে ওই জায়গা থেকে, ওই দায়বদ্ধতা থেকে আমার মনে হয়েছে যে না, এখন আমার কথা বলাটা উচিত। আবার পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, তাদেরও একটা যাচ্ছে তাই অবস্থা, চেইন অফ কমান্ড নাই, তাদের কোনো অ্যাক্টিভিটি নাই। দেশে তো বলতে গেলে অরাজকতা অনেক বেড়ে গেছে আগের তুলনায়, মানে আগের তুলনায় বলতে যে হাসিনার আমলের রিজিমের শেষে যা ছিল তাদের নির্যাতন অন্য লেভেলে ছিল। এখন দেখা যাচ্ছে কি, ধরেন চাঁদাবাজি তো অবশ্যই, তারপর ধরেন চুরি, ছিনতাই বা এই টাইপের যেগুলো অপকর্ম আছে এগুলো বেড়ে গেছে। তো রাস্তাঘাটে মানুষজন তো আগের মতো বলতে আমি কম্পারেটিভলি বলতেছি যে আগের মতো যতটা নিরাপত্তা বোধ করতো, আগেও তো নিরাপত্তা, মানে এই কম্পারিজনটা বুঝেন, এখানে আবার ভুল বুঝেন না। তো সেই অনুপাতে তো এখন লোকজন মানে ওইভাবে নিরাপত্তা বোধ করতেছে না এই কম্পারেটিভলি। তো সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমি ওইভাবে গুছিয়ে আনতে পারি না। এটা অবশ্য খুব একটা ইলজিক্যাল না, কিন্তু বিকল্প ব্যবস্থা তো ভাবতে হবে। এরকম করে কতদিন যে আমরা সব সংস্কার করে তারপর নির্বাচন দিব, বা এই ন্যারেটিভগুলো তো ধীরে ধীরে থাকবে না যে আমরা সংস্কারের কথা বলতেছিলাম, দিন দিন হচ্ছে দূর সংস্কার দরকার নেই, নির্বাচন আপনারা বিদায় নেন। এই ম্যাসাকা, মানে এই যে একটা অরাজকতা, এটা বন্ধ হোক, আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না, মানে সমাধান তো দরকার। সমস্যা তো বুঝলাম, কিন্তু সমস্যার একটা লজিক্যাল গ্রাউন্ড আছে দেখে আমি সমাধানের কথা ভাববো না। আসলে এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। ওই যে শ্রেণীর আসলে তারা ট্রুলি কম্পারেটিভলি আগে ভালো ছিল, তাদের কথা আমাদের বলা উচিত, তাদের কথা আমাদের ভাবা উচিত। বিকল্প, তাদের ভালোর জন্য বিকল্প কী হতে পারে, এটা যারা মাথার আলোর উপরে বসে আছেন তাদের ভাবা উচিত। আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্টে।